আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের অনলাইন ক্লাসে সম্মান তৃতীয় বর্ষ অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব অর্থনীতির জন্য পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স ফর ইকোনমিক্স থেকে। প্রথমে আমাদের আলোচিত অধ্যায় হবে সম্ভাবনা। আমরা বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখেছি যে 60 থেকে 70% কোয়েশ্চেন এই অধ্যায় থেকে হয়ে থাকে। এই অধ্যায়ের আলোচিত গুরুত্বপূর্ণ টপিকগুলোকে বিভিন্ন পার্টে ভাগ করে আমরা 10টি থেকে 11টি ক্লাসে আলোচনা করব। তো পার্টগুলোর মধ্যে থাকবে সম্ভাবনা সম্পর্কিত গুরুত্বপূর্ণ ধারণা, সম্ভাবনার যোগসূত্র ও গুণন সূত্র, সম্ভাবনার কতিপয় উপপাদ্য, গাণিতিক প্রত্যাশা সহ ভেদাঙ্ক, বিন্যাস ও সমাবেশ, সম্ভাবনা সম্পর্কিত সমস্যা ও সমাধান। এর মধ্যে থাকবে মুদ্রা সম্পর্কিত সমস্যা ও সমাধান, তাস সম্পর্কিত সমস্যা ও সমাধান, বল সম্পর্কিত সমস্যা ও সমাধান, দ্বিপদী বিন্যাস, পৈষ্য বিন্যাস, পরিমিত বিন্যাস। আজকে আমাদের আলোচিত টপিকগুলোর মধ্যে থাকবে সম্ভাবনা সম্পর্কিত কিছু ধারণা, যেমন পরীক্ষণ বা এক্সপেরিমেন্ট, চেষ্টা বা ট্রায়াল, নমুনা ক্ষেত্র বা স্যাম্পল স্পেস, ঘটনা, সরল ও যৌগিক ঘটনা, পূরক বা পরিপূরক ঘটনা, কমপ্লিমেন্টারি ইভেন্টস, সম্পূরক ঘটনা, সাপ্লিমেন্টারি ইভেন্টস, পরস্পর বর্জনশীল বা বিচ্ছিন্ন ঘটনা, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, পরস্পর অবর্জনশীল বা অবিচ্ছিন্ন ঘটনা, নন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, যুক্ত ঘটনা, জয়েন্ট ইভেন্টস, প্রান্তিক সম্ভাবনা, মার্জিনাল প্রবাবিলিটি, স্বাধীন ঘটনা, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস, অধীন ঘটনা, ডিপেন্ডেন্ট ইভেন্টস, শর্তাধীন সম্ভাবনা, কন্ডিশনাল প্রবাবিলিটি। সম্ভাবনার সংজ্ঞা সম্পর্কে জানব। দৈনন্দিন জীবনে আমরা প্রায় সকলেই কম বেশি সম্ভাবনার শব্দটি ব্যবহার করে থাকি। যেমন এবছর আমার জিপিএ 5 পাওয়ার সম্ভাবনা কত, সেপ্টেম্বর মাসে কলেজ খোলার সম্ভাবনা কত, আমার পাবলিক ভার্সিটিতে ভর্তি হওয়ার সম্ভাবনা কত, এরকম বিভিন্ন কথায় বিভিন্নভাবে আমরা সম্ভাবনা শব্দটি ব্যবহার করে থাকি। আজকে আমরা সম্ভাবনার সংজ্ঞা জানব। সাধারণভাবে কোনো ঘটনা ঘটবে কি ঘটবে না তার পরিমাপ করাই হচ্ছে সম্ভাবনা। কোনো দৈব পরীক্ষণে একটি ঘটনার অনুকূল ফলাফল সংখ্যা এবং মোট ফলাফল সংখ্যার অনুপাতকে ওই ঘটনার সম্ভাবনা বলে। অর্থাৎ যদি আমরা সম্ভাবনাকে সূত্র আকারে প্রকাশ করতে যাই তাহলে বলা হবে সম্ভাবনা ইকুয়াল কোনো ঘটনার অনুকূল ফলাফল সংখ্যা ডিভাইডেড বাই ওই ঘটনার মোট ফলাফল সংখ্যা। অর্থাৎ কোনো পরীক্ষণের অনুকূল ফলাফল সংখ্যা ডিভাইডেড বাই ওই পরীক্ষণের মোট ফলাফল সংখ্যা। এ সম্পর্কে আমরা আরও ডিটেলস জানবো আমরা যখন সামনের টপিকগুলো পড়ব। এই সূত্রটি আমাদের কাছে আরও বেশি সহজ হবে। প্রথমে আমরা জেনে নেব পরীক্ষণ বা এক্সপেরিমেন্ট সম্পর্কে। পরীক্ষণ হচ্ছে এমন একটি কাজ যা নির্দিষ্ট শর্তের অধীনে পরিচালিত হয় এবং যার পুনরাবৃত্তি করা সম্ভব। এক্ষেত্রে সম্ভাব্য ফলাফলসমূহ জানা থাকলেও এদের মধ্যে কোনটি ঘটবে তা নিশ্চিত করে বলা যায় না। আর পরীক্ষণের ফলাফলসমূহ যেহেতু নিশ্চিত করে বলা যায় না তাই একে দৈব পরীক্ষণ বা র্যান্ডম এক্সপেরিমেন্টও বলা হয়। উদাহরণ হিসেবে আমরা একটি ছক্কা নিক্ষেপের ঘটনা উল্লেখ করতে পারি। কোনো একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করার কাজই হচ্ছে পরীক্ষণ। একটি ছক্কা যতবার নিক্ষেপ করা হয় প্রত্যেকবার নিক্ষেপকে এক একটি চেষ্টা বা ট্রায়াল বলা হয়। একটি চেষ্টা দিয়েও একটি পরীক্ষণ হয়, আবার কতগুলো চেষ্টার সম্মিলিতভাবেও একটি পরীক্ষণ হয়ে থাকে। তো যখন ছক্কা নিক্ষেপ করা হয় আমরা জানি সম্ভাব্য ফলাফলসমূহ হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 এর যে কোনো একটি উঠবে। কিন্তু ছক্কা নিক্ষেপ করার পরে কোন ফলাফলটি পাওয়া যাবে তা আমরা নিশ্চিত করে বলতে পারি না। চেষ্টা বা ট্রায়াল কোনো একটি দৈব পরীক্ষণে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করাকে চেষ্টা বা ট্রায়াল বলে। কোনো একটি নিরপেক্ষ মুদ্রা
আমরা 5 বার যদি নিক্ষেপ করি, প্রত্যেক নিক্ষেপই হচ্ছে এক একটি ট্রায়াল। নমুনা ক্ষেত্র বা স্যাম্পল স্পেস। কোনো দৈব পরীক্ষণের সম্ভাব্য ফলাফলসমূহ নিয়ে যে সেট তৈরি হয় তাকে বলা হয় নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্রের প্রত্যেকটি ফলাফলকে নমুনা বিন্দু বা স্যাম্পল পয়েন্ট বলা হয়। নমুনা ক্ষেত্রকে সংক্ষেপে ক্যাপিটাল এইচ দ্বারা লেখা হয়। যেমন একটি মুদ্রা নিক্ষেপ পরীক্ষায় সম্ভাব্য ফলাফলসমূহ হচ্ছে এইচ এবং টি, হেড এবং টেল। আগে প্রচলিত মুদ্রাগুলোর দুই পাশে, এক পাশে ছিল হেড আর এক পাশে ছিল টেল, কিন্তু বর্তমানে যেসব মুদ্রা প্রচলিত রয়েছে বাংলাদেশে, এক পাশে হচ্ছে হেড আর এক পাশে শাপলা। তো একটি মুদ্রা নিক্ষেপ পরীক্ষার সম্ভাব্য ফলাফলসমূহ হচ্ছে হেড এবং টেল। তাহলে মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র হবে S = HT। এখানে এইচ এবং টি প্রত্যেকটি হচ্ছে নমুনা বিন্দু বা স্যাম্পল পয়েন্ট। এখন আমরা দেখব যদি দুইটি মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করা হয় তাহলে নমুনা ক্ষেত্রটি কেমন হয়। আমরা দুই পাশে হরিজন্টালি একটি মুদ্রা নিয়েছি আর ভার্টিক্যালি আরেকটি মুদ্রা নিয়েছি। তো দুই পাশে দুইটি মুদ্রা, এখানে দেখতে পাচ্ছি যে রেজাল্ট হচ্ছে HH HT আবার TH TT। লম্ব অক্ষ এবং ভূমি অক্ষের প্রত্যেকটি বিন্দু দিয়ে, অর্থাৎ প্রত্যেকটি নমুনা বিন্দু দিয়ে প্রত্যেকটি নমুনা বিন্দুকে গুণ করা হয়েছে। এখানে মোট নমুনা বিন্দু হবে 4টি। আমরা জানি নমুনা বিন্দুর সূত্র হচ্ছে 2n। তো এখানে n = 2, সুতরাং মোট নমুনা বিন্দু হবে 2² = 4। আমরা যদি 3টি মুদ্রা একত্রে নিক্ষেপ করি তাহলে আমাদের মোট নমুনা বিন্দু হবে 2³ = 8, কারণ এখানে n = 3। তো ধরি প্রথম মুদ্রার নিক্ষেপের নমুনা ক্ষেত্র হচ্ছে HT, HT = S1, দ্বিতীয় মুদ্রার ক্ষেত্রে S2 এবং তৃতীয় মুদ্রার ক্ষেত্রে HT। প্রথমে আমরা S1 এবং S2 নমুনা ক্ষেত্রের প্রত্যেকটি নমুনা বিন্দু দিয়ে পরস্পরের সাথে গুণ করব। এরপরে তাদের যে গুণফল তা দিয়ে S3 নমুনা বিন্দুর S3 নমুনা ক্ষেত্রের প্রত্যেকটি নমুনা বিন্দু দিয়ে পরস্পরকে গুণ করব। তো এক্ষেত্রে আমাদের নমুনা ক্ষেত্রটি হবে S = HHH STH THH TTH HHT HTT THT TTT। এখন আমরা জানব ঘটনা বা ইভেন্টস কি। কোনো পরীক্ষায় প্রাপ্ত একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের অনুকূল ফলাফলের সেটকে ঘটনা বলে, অর্থাৎ নমুনা ক্ষেত্রের উপসেটকে ঘটনা বলা হয়। একে সংক্ষেপে ইংরেজি বড় অক্ষর A B C ইত্যাদি দ্বারা লেখা হয়। কোনো ছক্কা নিক্ষেপ পরীক্ষার ক্ষেত্রে প্রাপ্ত জোড় সংখ্যার সেটই হচ্ছে একটি ঘটনা, অর্থাৎ A = 2 4 6 এটি হচ্ছে একটি ঘটনা। আবার যদি এমন ধরা হয় যে ছক্কা নিক্ষেপ পরীক্ষায় প্রাপ্ত বিজোড় সংখ্যার সেট, সেটিও একটি ঘটনা হবে। অর্থাৎ একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের অনুকূলে যে ফলাফল আসবে তার সেটকে ঘটনা বলা হয়। সরল ও যৌগিক ঘটনা, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইভেন্টস। যদি কোনো ঘটনা একটি নমুনা বিন্দু দিয়ে ঘটিত হয় তাহলে ওই ঘটনাকে সরল ঘটনা বলে। A = H, B = H, C = 1 এগুলো হচ্ছে সরল ঘটনার উদাহরণ। আবার যদি কোনো ঘটনা একাধিক নমুনা বিন্দু নিয়ে গঠিত হয় তাহলে ওই ঘটনাকে যৌগিক ঘটনা বলে। যেমন এখানে A = HHTT, অর্থাৎ দুইটি মুদ্রা নিক্ষেপের ঘটনা। এখানে প্রথমবারে দুটি হচ্ছে হেড, পরের বারে দুটি হচ্ছে টেল। দুইটি নমুনা বিন্দু নিয়ে এই সেটটি গঠিত হয়েছে, সুতরাং এটি একটি যৌগিক ঘটনার উদাহরণ হবে। ইকুয়ালি লাইকলি ইভেন্টস,
বা সমসম্ভাব্য ঘটনা। কোনো পরীক্ষণের প্রত্যেকটি ঘটনা ঘটার সম্ভাবনা যদি সমান হয়, উক্ত ঘটনাগুলোকে সমসম্ভাব্য ঘটনা বলা হয়। যেমন কোনো একটি মুদ্রা নিক্ষেপ পরীক্ষায় হেড ওঠার সম্ভাবনা যেমন 50%, লেজ ওঠার সম্ভাবনাও 50%, অর্থাৎ হেড ওঠার সম্ভাবনা 1/2 বা 0.5, লেজ ওঠার সম্ভাবনাও 0.5। এক্ষেত্রে HOT হেড ওঠা এবং লেজ ওঠার ঘটনাদ্বয় পরস্পর সমসম্ভাব্য ঘটনা। পূরক বা পরিপূরক ঘটনা, কমপ্লিমেন্টারি ইভেন্টস। কোনো নমুনা ক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট কোনো ঘটনার অনুকূল ফলাফলগুলো বাদ দিয়ে অবশিষ্ট ফলাফলগুলোর সেটকে প্রথমোক্ত ঘটনার পরিপূরক ঘটনা বলা হয়। অর্থাৎ কোনো পরীক্ষণের একটি নির্দিষ্ট ঘটনার বিপরীতের যে ঘটনা সেটি হচ্ছে পরিপূরক ঘটনা। কোনো ঘটনা যদি এ হয়, এর পরিপূরক ঘটনাকে এ কমপ্লিমেন্ট বা এ প্রাইম বা এ বার দিয়ে লেখা হয়। যেমন কোনো ছক্কা একবার নিক্ষেপের নমুনা ক্ষেত্র যদি S = 1 2 3 4 5 6 হয়, এক্ষেত্রে জোড় সংখ্যা পাওয়ার ঘটনা A = হবে 2 4 6। তাহলে এ ঘটনার পরিপূরক ঘটনা হবে A কমপ্লিমেন্ট ইকুয়াল S - A = 1 3 5। অর্থাৎ পুরো নমুনা ক্ষেত্র থেকে এই ঘটনার সেট বাদ দিয়ে যা অবশিষ্ট থাকবে সেটি হচ্ছে A কমপ্লিমেন্ট। এখানে ভেনচিত্রের সাহায্যে দেখানো হয়েছে সার্বিক সেট থেকে এর মানগুলো বাদ দিয়ে যা অবশিষ্ট থাকবে সেটি হচ্ছে এ পূরক বা এ কমপ্লিমেন্ট। সম্পূরক ঘটনা বা সাপ্লিমেন্টারি ইভেন্টস। কোনো দৈব পরীক্ষণে প্রাপ্ত ফলাফলগুলো পরস্পর বর্জনশীল হলে এবং তাদের সম্মিলিত সেট যদি নমুনা ক্ষেত্রে সমান হয়, ওই ঘটনাগুলোকে সম্পূরক ঘটনা বলে। যেমন একটি মুদ্রার নিক্ষেপের ফলাফল হচ্ছে হেড এবং টেল, H এবং T। যেহেতু এরা পরস্পর বর্জনশীল, অর্থাৎ হেড আসলে টেল আসবে না, টেল আসলে হেড আসবে না, এদের সম্মিলিত সেট হচ্ছে HT। এই পরীক্ষার নমুনা ক্ষেত্র। এই ঘটনাটাই হচ্ছে পরস্পর সম্পূরক ঘটনা। আমি আবারও বলছি, কোনো দৈব পরীক্ষণে প্রাপ্ত ফলাফলগুলো পরস্পর যদি বর্জনশীল ঘটনা হয়, তাদের সম্মিলিত যে সেট তা যদি নমুনা ক্ষেত্রের সমান হয়, তাহলে ওই ঘটনাগুলোকে সম্পূরক ঘটনা বলা হবে। আমরা যদি একটি মুদ্রা নিক্ষেপ করি, এক্ষেত্রে আমার নমুনা ক্ষেত্র হচ্ছে H এবং T। আবার মুদ্রা নিক্ষেপের ফলাফল হচ্ছে H এবং T। হেড আসলে একবার যদি মুদ্রা নিক্ষেপ করার সুযোগ থাকে, হেড আসলে টেল আসবে না, টেল আসলে হেড আসবে না, এরা পরস্পর বর্জনশীল ঘটনা এবং এদের সেটও হচ্ছে H এবং T, এদের সম্মিলিত সেট। তো আমরা দেখতে পাচ্ছি যে এদের সম্মিলিত সেট এবং এদের নমুনা ক্ষেত্র দুটোই পরস্পর সমান, সুতরাং এই ঘটনাদ্বয়কে আমরা সম্পূরক ঘটনা বলতে পারি। পরস্পর বর্জনশীল বা বিচ্ছিন্ন ঘটনা, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। কোনো দৈব পরীক্ষণে যদি 2 বা ততোধিক ঘটনা এমন হয় যে এদের দুটি ঘটনা একত্রে ঘটা সম্ভব নয়, তাহলে এই ঘটনাগুলোকে পরস্পর বর্জনশীল ঘটনা বলা হয়। এক্ষেত্রে ঘটনাগুলোর মধ্যে কোনো কমন বিন্দু থাকে না বা সাধারণ বিন্দু থাকে না। যেমন A = 2 4 6, এটি একটি সেট। B = 1 3 5, এই ঘটনাদ্বয় পরস্পর বর্জনশীল ঘটনা। যদি একটি ছক্কা নিক্ষেপ করি, তাহলে 2 যদি ওঠে তাহলে 3 আসবে না, আবার 3 আসলে 4 আসবে না, এরকম। উদাহরণটি আমরা ভেনচিত্রের সাহায্যে দেখতে পাই। এখানে S হচ্ছে সার্বিক সেট, এ ঘটনার উপাদান হচ্ছে 2 4 6, এ সেটের উপাদান, আর বি সেটের উপাদান হচ্ছে 1 3 5। যেহেতু এদের মধ্যে কোনো কমন টার্ম নেই, তাই এ এবং বি পরস্পর বর্জনশীল ঘটনা। সূত্র আকারে আমরা দেখতে পাই, এ ও বি পরস্পর বর্জনশীল ঘটনা হলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি।
এখানে আমরা জানি এ ইউনিয়ন বি হচ্ছে এ অথবা বি, প্রবাবিলিটি অফ এ অথবা বি, অর্থাৎ এ অথবা বি ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে এ ঘটনা ঘটার সম্ভাবনা এবং বি ঘটনা ঘটার সম্ভাবনার সমষ্টির সমান। পরস্পর অবর্জনশীল ঘটনা বা অবিচ্ছিন্ন ঘটনা, নন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। কোনো দৈব পরীক্ষণে যদি দুইটি ঘটনা এমন হয় যে তাদের একত্রে ঘটা সম্ভব, তাহলে ঘটনা দুটোকে পরস্পর অবর্জনশীল ঘটনা বলা হয়, অর্থাৎ একটি ঘটনা আরেকটি ঘটনাকে বর্জন করতে পারবে না। এদের মধ্যে অবশ্যই একটি কমন বিন্দু থাকবে। যেমন এ ইকুয়াল 1 2 4 এটি একটি সেট, বি ইকুয়াল 2 3 5। এই ঘটনাদ্বয় পরস্পর অবর্জনশীল ঘটনা, কারণ দুটি সেটের মধ্যে এটি কমন বিন্দু। ভেঞ্চিতের সাহায্যে আমরা দেখতে পাই এস সার্বিক সেট বা নমুনা ক্ষেত্র এ এবং বি এর দুইটি সেটের উপাদানের মধ্যে একটি কমন বিন্দু হচ্ছে 2, সুতরাং এ এবং বি দ্বয় পরস্পর অবর্জনশীল ঘটনা। অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে সূত্র হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ অথবা বি ঘটনা ঘটার সম্ভাবনা ইকুয়াল এ ঘটনা ঘটার সম্ভাবনা এবং বি ঘটনা ঘটার সম্ভাবনার সমষ্টি থেকে এ এবং বি ঘটনার যে কমন বিন্দু তা বাদ দিয়ে যে রেজাল্ট আসবে তা হচ্ছে এ অথবা বি ঘটনা ঘটার সম্ভাবনার সমান হবে। যুক্ত ঘটনা বা জয়েন্ট ইভেন্টস। কোনো পরীক্ষণে পরস্পর সম্পর্কিত দুই বা ততোধিক ঘটনা একত্রে ঘটলে তাদেরকে যুক্ত ঘটনা বলা হয়। এ ধরনের ঘটনার সম্ভাবনাকে যুক্ত সম্ভাবনা বলা হয়। এখানে তাসের একটি উদাহরণ দেওয়া হয়েছে, তার আগে একটু বলে রাখি, আমরা জানি একটি তাসের প্যাকেটে তাস থাকে 52টি। 52টি তাসের মধ্যে 4টি ক্যাটাগরি থাকে, হরতন, রিহিতন, স্কাপন, চিরিতন। তো প্রত্যেকটি ক্যাটাগরির মধ্যে 13টি করে তাস থাকে। এর মধ্যে প্রত্যেকটি ক্যাটাগরিতেই টেক্কা নামের একটি তাস থাকে, একটি করে মোট 4টি তাস থাকে। তো এখানে আমাদের উদাহরণ হচ্ছে যে কোনো তাসের প্যাকেট হতে একটি তাস যদি নেওয়া হয় তাহলে এটি স্কাপনের টেক্কা হওয়ার সম্ভাবনা, তাই হচ্ছে যুক্ত ঘটনা। অর্থাৎ প্রথমে এটি স্কাপন হবে এবং পরে এটি টেক্কা হবে, অর্থাৎ দুইটি ঘটনা একসাথে ঘটায়, একে বলা হচ্ছে যুক্ত ঘটনা। যুক্ত ঘটনার সম্ভাবনার সূত্র হিসেবে যদি আমরা একে দাঁড় করাই, প্রবাবিলিটি অফ স্কাপনের টেক্কা ইকুয়াল 1/52। আমরা জানি যে সম্ভাবনার সূত্র হচ্ছে মোট অনুকূল ফলাফল ডিভাইডেড বাই মোট ফলাফল। তো স্কাপনের টেক্কা হওয়ার অনুকূল ফলাফল হচ্ছে 1 এবং মোট ফলাফল হচ্ছে 52। আমরা জানি যে স্কাপনের টেক্কা রয়েছে একটি, অর্থাৎ প্রত্যেকটি ভাগে একটি করে টেক্কা রয়েছে, সুতরাং স্কাপনের টেক্কা হওয়ার অনুকূল ফলাফল হচ্ছে 1 আর মোট তাস হচ্ছে আমাদের 52, এখানে মোট ফলাফল হচ্ছে 52। আরেকটি উদাহরণ দেওয়া হয়েছে চাকরিজীবী ব্যবসায়ী। এদের ক্ষেত্রে চাকরিজীবীদের ক্ষেত্রে ধূমপায়ী 10 জন, অধূমপায়ী হচ্ছে 30 জন, অর্থাৎ এমপ্লয়েডদের ক্ষেত্রে স্মোকার 10, নন স্মোকার হচ্ছে 30, মোট 40 জন। আর বিজনেসম্যানদের ক্ষেত্রে স্মোকার হচ্ছে 20, নন স্মোকার হচ্ছে 40, মোট 60 জন। তো এক্ষেত্রে বলা হচ্ছে চাকরিজীবী ও ধূমপায়ী হওয়ার সম্ভাবনা, এক্ষেত্রে দুইটি ঘটনা একসাথে ঘটবে, সুতরাং এটি হচ্ছে যুক্ত ঘটনা। যেহেতু দুটি ঘটনা একসাথে ঘটবে তো দুটি ঘটনার মধ্যে একটি কমন টার্ম থাকবে, তো কমন টার্ম আছে বিধায় এক্ষেত্রে আমরা লিখব প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এস, অর্থাৎ প্রথমত সে চাকরিজীবী হবে, এমপ্লয়েড হবে, পরবর্তীতে সে স্মোকার হবে। তো এক্ষেত্রে আমার অনুকূল ফলাফল হচ্ছে 10,
কারণ চাকরিজীবীদের ক্ষেত্রে মোট ধূমপায়ী হচ্ছে 10, তো চাকরিজীবী এবং ধূমপায়ী এই সংখ্যাটি আসবে এই 10 থেকে, সুতরাং অনুকূল ফলাফল 10 এবং মোট ফলাফল হবে এখানে 100। ভেঞ্চিতে সাহায্যে বিষয়টি দেখানো হয়েছে। এ এবং বি এই দুটি সেটের মধ্যে যে কমন টার্ম সেটি ইন্টারসেকশন দিয়ে দেখানো হয়েছে। এখন আমরা জানব প্রান্তিক সম্ভাবনা বা মার্জিনাল প্রবাবিলিটি সম্পর্কে। পরস্পর বর্জনশীল দুই বা ততোধিক যুক্ত ঘটনাগুলোর সম্ভাবনার সমষ্টিকে প্রান্তিক সম্ভাবনা বলা হয়। আমরা পূর্বের টেবিল অনুসরণ করে সম্ভাবনাগুলো লিখে নিয়েছি এখানে। চাকরিজীবীদের ধূমপায়ী হওয়ার সম্ভাবনা 0.10, অধূমপায়ী হওয়ার সম্ভাবনা 0.30, ব্যবসায়ীদের ধূমপায়ী হওয়ার সম্ভাবনা ছিল 0.20। প্রত্যেকটিকে 100 দিয়ে ভাগ করা হয়েছে কারণ সেখানে মোট সংখ্যা ছিল 100 মোট ফলাফল। তো এখানে আমাদের প্রশ্ন হচ্ছে চাকরিজীবী ধূমপায়ী এবং চাকরিজীবী অধূমপায়ী এরা পরস্পর কি ঘটনা? এরা পরস্পর বর্জনশীল ঘটনা। অর্থাৎ চাকরিজীবী যদি ধূমপায়ী হয় আর চাকরিজীবী অধূমপায়ী হবে না, মানে একটি ঘটনার সাথে আরেকটি ঘটনার কোনো রিলেশন নেই। এখন এই পরস্পর বর্জনশীল ঘটনার যে সম্ভাবনার সমষ্টি সেটি হচ্ছে প্রান্তিক সম্ভাবনা। এখানে ই হচ্ছে প্রান্তিক ঘটনা এবং প্রবাবিলিটি অফ ই হচ্ছে প্রান্তিক সম্ভাবনা। চাকরিজীবী হওয়ার ঘটনা হচ্ছে প্রান্তিক ঘটনা, আর চাকরিজীবী হওয়ার যে সম্ভাবনা এটা হচ্ছে আমাদের প্রান্তিক সম্ভাবনা। এখানে প্রবাবিলিটি অফ ই ইকুয়াল 0.10 প্লাস 0.30 ইকুয়াল 0.40। অনুরূপভাবে আমরা প্রবাবিলিটি অফ বি, প্রবাবিলিটি অফ এস এবং প্রবাবিলিটি অফ এন এস বের করতে পারবো। এর প্রত্যেকটি হচ্ছে প্রান্তিক সম্ভাবনা। স্বাধীন ঘটনা: যদি দুটি ঘটনার মধ্যে যে কোনো একটি ঘটার সম্ভাবনা অন্যটি ঘটা বা না ঘটার উপর নির্ভর না করে তাহলে এদেরকে স্বাধীন ঘটনা বলা হবে। অন্যভাবে যদি দুটি ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা এদের পৃথকভাবে ঘটার সম্ভাবনার গুণফলের সমান হয় এদেরকে স্বাধীন ঘটনা বলা হবে। আমরা ধরে নিচ্ছি যে এ ও বি দুটি স্বাধীন ঘটনা। এটি স্বাধীন ঘটনা কখন হবে? যখন প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি হবে। একটি উদাহরণ কল্পনা করি। দুটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলো। প্রথম মুদ্রার মাথা ওঠার ঘটনাকে এ এবং দ্বিতীয় মুদ্রায় লেজ ওঠার ঘটনাকে বি ধরি। এখানে এ ও বি ঘটনাদ্বয় পরস্পর স্বাধীন ঘটনা, অর্থাৎ একটি ঘটনা ঘটার আরেকটি ঘটনা ঘটা বা না ঘটার উপর এখানে নির্ভর করেনি। এক্ষেত্রে নমুনা ক্ষেত্র হচ্ছে, যেহেতু দুটি মুদ্রা নিক্ষেপ করা হয়েছে, নমুনা ক্ষেত্র এস ইকুয়াল এইচ এইচ, দুটাই হেড, এইচ টি একটি হেড একটি টেল, টি এইচ প্রথমটি টেল পরেরটি হেড, অথবা টি টি দুটি হচ্ছে টেল। তো ঘটনা এ প্রথম মুদ্রার মাথা ওঠার ঘটনা, তো এই ঘটনা ইকুয়াল এর সেট হবে এইচ 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 টি। প্রথম মুদ্রায় মাথা উঠবে, এক্ষেত্রে হতে পারে প্রথমটি হেড এসেছে আর দ্বিতীয় মুদ্রায় এসেছে টেল, আবার হতে পারে প্রথমটিতেও হেড দ্বিতীয় মুদ্রায় হেড। তো এক্ষেত্রে অনুকূল প্রবাবিলিটি অফ এ ইকুয়াল, অনুকূল ফলাফল হচ্ছে 2 আর মোট ফলাফল হচ্ছে 4, কারণ আমরা দেখেছি দুইটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে মোট নমুনা বিন্দু হয় 4টি, তাহলে এখানে মোট ফলাফল সংখ্যা হচ্ছে 4। আর যেহেতু প্রথম মুদ্রায় মাথা উঠবে এরকম ঘটনা হচ্ছে 2টি, নমুনা বিন্দু 2টি, অনুকূল ফলাফলের সংখ্যা হবে 2। তো যেভাবে বি ঘটনা এবং বি ঘটনার সেট যদি আমরা দেখি, যে দ্বিতীয় মুদ্রায় লেজ ওঠার ঘটনা হতে পারে প্রথম মুদ্রায় হেড দ্বিতীয় মুদ্রায় টেল, আবার হতে পারে দুটিতেই টেল। একইভাবে প্রবাবিলিটি অফ বি ইকুয়াল 2/4। এখন এ এবং বি এর মধ্যে কোনো কমন টার্ম আছে কিনা, এ ও বি ঘটনা দুটি একত্রে ঘটেছে কিনা সেটি আমরা বের করব। এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ এবং বি প্রথম মুদ্রায় হেড এবং দ্বিতীয় মুদ্রায় টেল,
এরকম ঘটনা রয়েছে একটি। তো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল 1/4। প্রবাবিলিটি অফ এ এবং প্রবাবিলিটি অফ বি যদি আমরা এখন গুণ করি তাহলে যে রেজাল্ট পাবো সেটা হচ্ছে 1/4। তো আমরা দেখতে পাচ্ছি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। সুতরাং এ ও বি ঘটনাদ্বয় পরস্পর স্বাধীন ঘটনা। অধীন ঘটনা বা ডিপেন্ডেন্ট ইভেন্টস, দুটি ঘটনার মধ্যে যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা অপরটি ঘটনা ঘটা বা না ঘটার উপর নির্ভর করলে এদেরকে অধীন ঘটনা বলা হবে। অন্যভাবে যদি দুটি ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা তাদের পৃথকভাবে ঘটার সম্ভাবনার গুণফলের সমান না হয় তাদেরকে অধীন ঘটনা বলা হবে। উদাহরণ, তোমরা যদি সূত্রটা খেয়াল করো তাহলে বাংলা কথাগুলো খুব ইজি মনে হবে। অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ নট ইকুয়াল প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি যদি হয়, আর এ ও বি যদি দুটি ঘটনা হয় তাহলে ঘটনা দুটি পরস্পর অধীন ঘটনা হবে। এক্ষেত্রে যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা আরেকটি ঘটনা ঘটা বা না ঘটার উপর নির্ভর করবে। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি গিভেন এ বা প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ এ গিভেন বি। এখানে যেটা বোঝাচ্ছে গিভেন এ বা গিভেন বি দিয়ে যদি এ ঘটনা উপর বি ঘটনা ঘটা নির্ভর করে অথবা যদি বি ঘটনার ঘটার উপর এ ঘটনা ঘটার সম্ভাবনা নির্ভর করে তাহলে ঘটনা দুটি পরস্পর অধীন ঘটনা। উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই দুটি নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলো। একত্রে নিক্ষেপ করার পর এই পরীক্ষায় অন্তত একটি মাথা আসার ঘটনা যদি এ হয় এবং দ্বিতীয় মুদ্রায় মাথা আসার ঘটনাকে যদি বি ধরা হয়, এ ও বি ঘটনাদ্বয় পরস্পর অধীন ঘটনা। তো দুটি মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্রে আমরা লিখেছি এস ইকুয়াল এইচ 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 টি টি এইচ টি টি। এখানে ঘটনা এ হচ্ছে অন্তত একটি মাথা আসার ঘটনা, তাহলে যেখানে অন্তত একটি এইচ আছে সেই নমুনা বিন্দুগুলো নিয়ে আমরা একটি সেট তৈরি করব এইচ 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 টি টি এইচ। এখানে আমাদের অনুকূল ফলাফল হচ্ছে 3 এবং মোট ফলাফল হচ্ছে 4। দ্য প্রবাবিলিটি অফ এ ইকুয়াল 3/4। ঘটনা বি, দ্বিতীয় মুদ্রায় মাথা আসার ঘটনা, তো দ্বিতীয় মুদ্রায় হেড আসার ঘটনা যদি বি হয় তাহলে বি নমুনা ক্ষেত্রের নমুনা বিন্দুগুলো হবে এইচ 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 টি এইচ, অর্থাৎ দ্বিতীয় মুদ্রায় হেড, যেখানে দ্বিতীয়বার হেড এসেছে সেই বিন্দুগুলো এখানে কাউন্ট করা হবে। তো প্রবাবিলিটি অফ বি ইকুয়াল 2/4। আবার এ এবং বি দুটি ঘটনাই একসাথে ঘটেছে এমন নমুনা বিন্দু নিয়ে যে সেটগুলো তৈরি হবে এ ইন্টারসেকশন বি ইকুয়াল এইচ এইচ টি এইচ, অর্থাৎ এখানে প্রথমবার হেড এসেছে অন্তত একটি মাথা এবং দ্বিতীয়বার হেড আসার ঘটনা, এই দুইটি নমুনা বিন্দু নিয়ে এ ইন্টারসেকশন বি নমুনা ক্ষেত্রের সেটটি তৈরি করা হয়েছে। এক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল 2/4, অর্থাৎ এর অনুকূল বিন্দু হচ্ছে 2 এবং মোট ফলাফল সংখ্যা বা অনুকূল ফলাফল সংখ্যা হচ্ছে 2 এবং মোট ফলাফল সংখ্যা হচ্ছে 4। তো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল আমরা দেখতে পাই হাফ, আর প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি ইকুয়াল যেটা হবে 3/4 ইন্টু 2/4, রেজাল্ট এসেছে 3/8। এই রেজাল্টটি নট ইকুয়াল প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, আর যেহেতু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ নট ইকুয়াল প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, সুতরাং এ এবং বি ঘটনাদ্বয় পরস্পর অধীন ঘটনা। শর্তাধীন সম্ভাবনা বা কন্ডিশনাল প্রবাবিলিটি। কোনো একটি পরীক্ষায় একটি ঘটনা ঘটেছে, এই শর্তে যদি অপর ঘটনা ঘটবে এরকম সম্ভাবনা থাকে তাহলে তাকে বলা হবে শর্তাধীন সম্ভাবনা।
মনে করি এ ও বি দুইটি ঘটনা, বি ঘটনার প্রেক্ষিতে এ ঘটনাটি ঘটার সম্ভাবনাই হচ্ছে শর্তাধীন সম্ভাবনা। একে প্রবাবিলিটি অফ এ গিভেন বি দ্বারা লেখা হয়। স্ল্যাশের মতো যে চিহ্ন এটিকে আমরা পড়ব হচ্ছে গিভেন। প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইকুয়াল প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি, অর্থাৎ বি ঘটনা ঘটার উপর নির্ভর করছে এ ঘটনা ঘটার সম্ভাবনা। এখানে প্রবাবিলিটি অফ বি এর যে মান সেটা অবশ্যই পজিটিভ হতে হবে, ইজ গ্রেটার দেন 0। আমরা একটি উদাহরণ কল্পনা করি। একটি তাসের প্যাকেট হতে একটি তাস নির্বাচন করা হলো। তাসটি হরতন হবে এই শর্তে টেক্কা হওয়ার সম্ভাবনা কত? আর একটু সহজ করে বলি যে তাসটি হরতনে টেক্কা হওয়ার সম্ভাবনা কত। তো আমরা জানি একটি তাসের প্যাকেটে 52টি তাস থাকে, 4টি ক্যাটাগরিতে মোট 13টি করে তাস থাকে। হরতনে 13টি, রুহিতনে 13, ইস্কাপন 13, চিরিতন 13। প্রত্যেকটি ক্যাটাগরিতে একটি করে টেক্কা থাকে। তো তাসটি হরতনে টেক্কা হওয়ার সম্ভাবনা, আগে হরতন হবে এর উপর ডিপেন্ড করে টেক্কা হতে হবে, হরতনে টেক্কা। সুতরাং এটি একটি শর্তের অধীন ঘটনা। তো এই ঘটনার সম্ভাবনা যদি আমরা বের করতে চাই, প্রবাবিলিটি অফ এ গিভেন এইচ। আরেকটু বলে রাখি, হরতনের আরেকটি নাম হচ্ছে হার্টস, আর টেক্কাকে প্রকাশ করা হয় এ দিয়ে। তো এখানে এই জন্য লেখা হয়েছে প্রবাবিলিটি অফ এ গিভেন এইচ, অর্থাৎ টেক্কা হওয়ার সম্ভাবনা নির্ভর করে কার উপর? হরতন হওয়ার উপর। Probability of A given H equal probability of A intersection H divided by probability of H. তো A intersection H এর মানে হচ্ছে হরতন এবং টেক্কা। ইন্টারসেকশনকে আমরা পড়ব এবং, আর ইউনিয়নকে পড়ব অথবা। তো হরতন এবং টেক্কা হওয়ার ঘটনার অনুকূল ফলাফল সংখ্যা হচ্ছে একটি, কারণ হরতনের টেক্কা আছে একটি, আর মোট ফলাফল হচ্ছে 52টি। প্রবাবিলিটি অফ এইচ, হরতন ওঠার সম্ভাবনার অনুকূল ফলাফল হরতন ওঠার একটি কার্ড থেকে, একটি তাসের প্যাকেট থেকে একটি তাস নির্বাচন করলে হরতন হওয়ার সম্ভাবনার অনুকূল ফলাফল সংখ্যা হচ্ছে 13, আর যেহেতু মোট তাস 52টি, মোট ফলাফল হচ্ছে 52। এটাকে আমরা ক্যালকুলেট করলে রেজাল্ট পাবো 1/13। আরেকটি উদাহরণ কল্পনা করে, কোনো প্রতিষ্ঠানের মোট কর্মচারীর সংখ্যা হচ্ছে 100 জন, যাদের মধ্যে 70 জন পুরুষ। কর্মচারীদের 30 জন ধূমপায়ী, যাদের মধ্যে আবার 25 জনই পুরুষ। উক্ত প্রতিষ্ঠান হতে একজনকে নির্বাচন করে জানা গেল তিনি পুরুষ, তার ধূমপায়ী হওয়ার সম্ভাবনা কত? তো আমরা এখানে মনে করি এ ইকুয়াল নির্বাচিত লোকটি পুরুষ হওয়ার ঘটনা, বি ইকুয়াল নির্বাচিত লোকটির ধূমপায়ী হওয়ার ঘটনা। তো এখানে আমাদের মোট নমুনা বিন্দু হচ্ছে 100। নাম্বার অফ এ ইকুয়াল 70, অর্থাৎ 70 জন পুরুষ। যেহেতু আমরা ধরে নিয়েছি যে এ ইকুয়াল নির্বাচিত লোকটি পুরুষ হওয়ার ঘটনা। নাম্বার অফ বি ইকুয়াল 30, যেহেতু এখানে আমরা নিয়েছি যে নির্বাচিত লোকটির ধূমপায়ী হওয়ার ঘটনা। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল 25, মানে এ এবং বি ঘটনা একত্রে ঘটার সংখ্যা, অর্থাৎ পুরুষও হবে ধূমপায়ী হবে, এরকম সংখ্যা হচ্ছে 25। তো নির্বাচিত কর্মচারী পুরুষ হলে ধূমপায়ী হওয়ার সম্ভাবনা, এটাকে আমরা প্রকাশ করব এইভাবে, প্রবাবিলিটি অফ বি গিভেন এ, অর্থাৎ বি ঘটনা ঘটার সম্ভাবনা নির্ভর করছে এই ঘটনা ঘটার উপর। আমাদের বলা ছিল যে নির্বাচিত পুরুষ লোকটির ধূমপায়ী হওয়ার সম্ভাবনা কত। তো আগে নির্বাচিত লোকটিকে পুরুষ হতে হবে, অর্থাৎ এই ঘটনা আগে ঘটতে হবে, পরে তার ধূমপায়ী হওয়ার সম্ভাবনা। প্রবাবিলিটি অফ বি গিভেন এ ইকুয়াল প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এ। তো মানগুলো আমরা সাইডে বের করে নিয়েছি। প্রবাবিলিটি অফ এ ইকুয়াল নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস, অর্থাৎ মোট অনুকূল ফলাফল সংখ্যা ডিভাইডেড বাই মোট ফলাফল সংখ্যা। এখানে রেজাল্ট এসেছে 0.70। একইভাবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই নাম্বার অফ এস।
একই রকম অনুকূল ফলাফল সংখ্যা ডিভাইডেড বাই মোট ফলাফল সংখ্যা। এ এবং বি দুটি ঘটনা একত্রে ঘটার অনুকূল ফলাফল সংখ্যা ছিল 25, অর্থাৎ পুরুষও হতে হবে এবং ধূমপায়ী হতে হবে, পুরুষ ধূমপায়ী। আর মোট নমুনা বিন্দু সংখ্যা ছিল বা মোট ফলাফলের সংখ্যা ছিল 100। এখানে আমার প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল 0.25। তো এভাবে আমরা দেখতে পাই যে একটি ঘটনা ঘটার সম্ভাবনা যদি আরেকটি ঘটনা ঘটার বা না ঘটার উপর নির্ভর করে, এই ঘটনা ঘটার সম্ভাবনাকে বলা হয় শর্তাধীন সম্ভাবনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যে কোনো সমস্যা তোমরা কমেন্টসের মাধ্যমে জানাবে, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। এর পরবর্তীতে সম্ভাবনার প্রত্যেকটি পার্টের উপর ক্লাস করা হবে এবং ক্লাসের ধারাবাহিকতা ইনশাআল্লাহ বজায় রাখা হবে। তোমরা ক্লাসে অ্যাটেন্ড থাকবে এবং কমেন্টসের মাধ্যমে তোমাদের রেসপন্স আমাকে জানাবে। সবাইকে আল্লাহ হাফেজ, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।